সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব কমলো নীতি সুধার, বাড়বে কি বেসরকারি খাতে বিনিয়োগ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই। তার সঙ্গে আমাদের সঙ্গে আছেন ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী, অর্থনীতিবিদ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমি প্রথমেই আসলে জানতে চাই যে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য নীতি সুধার বা রেপো রেট কমিয়েছে 10% থেকে 50 বেসিস পয়েন্ট কমিয়ে নীতি সুধার নির্ধারণ করা হয়েছে 9.50%। কি বলবেন এই বিষয়ে? জি, ধন্যবাদ। দেখুন, যে বাংলাদেশে যে সমস্যাটা ছিল বাজেট এবং এর সরকার পলিসি নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটা দ্বান্দ্বিক অবস্থানে ছিল। যেমন আমরা যদি বাজেটের কথা বলি, বাজেটে যেটা পার্লামেন্টে পাশ হয়, সেই জায়গায় যখন এক্সপানশনারি পলিসির কথা বলা হচ্ছিল, যেমন সরকারের আয় নাই তারপরেও সরকার ব্যয় বেশি করছে, কারণ হচ্ছে ব্যয় বেশির মাধ্যমে সামগ্রিক চাহিদাটাকে বাড়ানোর মাধ্যমে আসলে প্রবৃদ্ধি অর্জন করতে চেয়েছে এবং একই সাথে হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার জন্য সরকারি লক্ষ্য। কিন্তু একই সময় সেন্ট্রাল ব্যাংকের ছিল সাংঘর্ষিক নীতি, যেটা হচ্ছে কন্ট্রাকশন, সংকুচন। এই অর্থে সংকুচন যে জিডিপির প্রবৃদ্ধি কমে যাবে, স্যাক্রিফাইস করবে। তার মানে জিডিপি কমে যাওয়া তো সেটা সাংঘর্ষিক, সেই সাংঘর্ষিক জায়গা থেকে কিছুটা সরে আসছে। যেমন 50 বেসিস পয়েন্ট কমিয়েছে নীতি সুধার, যেটা 10% ছিল সেটা 9.50%। এখন প্রকৃতপক্ষে নীতি সুধার যখন কমে, নীতি সুধার মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক কর্তৃক অন্যান্য ব্যাংকে দাঁড় দেওয়ার ক্ষেত্রে তারা চার্জ করবে হচ্ছে 10%। তাহলে এই 10%-এর উপর ভিত্তি করেই 3+3.5 প্লাস অথবা তার চেয়ে একটু বেশি অন্যান্য এনবিএফআই এর জন্য চার্জ করে থাকে সুদের হারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বাংলাদেশে সুদের হার দাঁড়ায় 14%, 15%, যেটা বলা হচ্ছিল বিনিয়োগের জন্য খুবই একটা সমস্যা। যেমন কস্ট অফ ডুইং বিজনেস বেশি, কারণ কস্ট অফ ক্যাপিটাল যেহেতু বেশি। অতএব সেই জায়গা থেকে কিছু কমার ইঙ্গিত সামান্য কমছে। যেটা 5% নীতি সুধার ছিল, সেটা কিন্তু 10% গিয়ে ঠেকছে। আর সেই 10% থেকে 50 বেসিস পয়েন্ট কমে এখন 9.5। কমাটা ভালো লক্ষণ ইন এ সেন্স যে আমরা ভাবছি যে এই কমার সাথে বিনিয়োগ বাড়বে, কিন্তু বিনিয়োগ বৃদ্ধিটা শুধুমাত্র কিন্তু সুদের হারের উপর নির্ভর করে না। আপনি জানেন, আমরা সবাই জানি যে এটা সার্বিকভাবে বিশ্বের গ্লোবাল কনটেক্সট কি, সেটা বাহ্যিক ফ্যাক্টরগুলা কি, তেমনি অভ্যন্তরীণ অনেক ফ্যাক্টর রয়েছে, উপাদান রয়েছে, যেগুলোর উপরেও কিন্তু নির্ভর করে। যেমন আমরা জ্বালানি নিরাপত্তার কথা বলি, যে আপনি যদি গ্যাস এবং ইলেকট্রিসিটি সাপ্লাই না বাড়াতে পারেন, তাহলে নতুন বিজনেস এক্সপানশন কিভাবে সম্ভব? সেটা সম্ভব হবে না। অতএব বাংলাদেশের মূল সমস্যাটা কিন্তু শুধু সুদের হার নয়, কারণ আমরা সুদের হার 9-6 রেখেও দেখেছি এবং কমানোর ক্ষেত্রেও দেখেছি। এইখানে আমাদের কাজটা করে খুব কম, তবে এটা পজিটিভ বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির জন্য। নীতি সুধার কমায় ঋণের সুদ কতটা কমবে? হ্যাঁ, ঋণের সুদ দেখেন, পড়বে? নীতি সুধারের সাথে ঋণের সম্পর্ক, ঋণের যে সুদ সেটার সম্পর্ক হচ্ছে ধনাত্মক। অর্থাৎ নীতি সুধার যত বাড়তে থাকবে, ঋণের ক্ষেত্রেও সেই সুদের হার বাড়তে থাকবে। এখন নীতি সুধার যখন কমিয়েছে, এখন প্রকৃতপক্ষে আপনি যখন ডিপোজিটার, মানে হচ্ছে কি, আপনি যখন টাকা ডিপোজিট রাখছেন, তখন নীতি সুধার যদি কমে, তখন কিন্তু আপনি ডিপোজিটে নিরুৎসাহিত হবেন। এখন একটা প্রশ্ন জাগে কি, যে ধরেন যে সমস্ত নীতি সুধার কমার সাথে সাথে যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান দুর্বল বাংলাদেশে, সকল ব্যাংক এক না, আমাদের 15 থেকে 20টা ব্যাংকের অবস্থা খারাপ। এখন নীতি সুধার কমানোর সাথে সাথে তারা কিন্তু বেশি সুদে আকৃষ্ট করবে, সেই সুযোগটা কিন্তু কমে যাচ্ছে। আবার নীতি সুধার কমার সাথে সাথে যখন ডিপোজিটারদের রেটেও সেইভাবে অ্যাডজাস্ট হবে, তখন আপনি ডিপোজিট করবেন না। তার মানে ডিপোজিট না করে কি করবেন? আপনি ভোগের দিকে, যেটা সরকার ভয় পায়, সেন্ট্রাল ব্যাংকের কাজ ছিল যে মানুষ যদি ভোগ বাড়িয়ে দেয় কিন্তু উৎপাদন ওই সময় না হয়, তখন সেটা আরো মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। অতএব সেই জায়গা থেকে এখন কিন্তু ভোগ বাড়বে এবং উৎপাদনকেও একই সাথে সমতালে বাড়াতে হবে। যেমন দেখেন, বিষয়টা হচ্ছে আমরা অনেক চাচ্ছি, যে পরিমাণ বেশি চাচ্ছি সেই পরিমাণ অর্থনীতিতে যদি উৎপাদন না হয়, তাহলে মূল্যস্ফীতি বাড়ে। কিন্তু আপনার চাওয়া বাড়ছে,
আমাদের সামষ্টিক চাহিদা বাড়ছে, যতটুকু বাড়ছে ঠিক তার থেকে বেশি যদি উৎপাদন বাড়ে তাহলে কিন্তু দ্রব্যের দাম কি হবে? কমবে। এখন বাংলাদেশের মূল্যস্ফীতি কমাতে হলে সাপ্লাইকে বেগবান করার জন্যই প্রকৃতপক্ষে এই ধরনের ইনিশিয়েটিভ, যাতে আমরা আমাদের উৎপাদন এমন ভাবে হবে যে অন এন এভারেজ একটা দেশের যে সামষ্টিক চাহিদা বাড়ে তার থেকে আমরা বেশি বাড়াতে হবে, তাহলেই আমাদের মূল্যস্ফীতি ভবিষ্যতে কমে আসবে। যদি একটু জানতে চাই, নীতি সুধার কমানোর সুফল আসলে সাধারণ উদ্যোক্তারা কতটা পাবেন, নাকি শুধু বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোই সুবিধা পাবেন? দেখেন, এইগুলা বেসিক্যালি নির্ভর করে রাষ্ট্রের, মানে রাষ্ট্র বলতে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি, যে কোন দিকে আসলে আমাদের ব্যাংকের লোনগুলা যাবে। যেমন ধরেন উইমেন এন্টারপ্রেনারকে করার জন্য উইমেন এন্টারপ্রেনারদের জন্য কতটুকু বন্টন করতে হবে, তারা কিন্তু সেন্ট্রাল ব্যাংক একটা নীতি করে দেয়, সেই নীতি অনুযায়ী লোন তখন ডিসবার্স করে। এসএমইর জন্য কতটুকু যাবে তার জন্য কিন্তু নীতি রয়েছে, যে টোটাল লোনের পরিমাণ যদি একটা ব্যাংকের এই পরিমাণ হয় তাহলে তার এত শতাংশ, একটা স্পেসিফিক নির্দিষ্ট শতাংশ এসএমই খাতকে দিতে হবে। অতএব ছোট বড় ব্যবসায়ী আসলে লোনটা নির্ভর করে প্রকৃতপক্ষে ওই ব্যবসায়ীর তার ব্যাংকের সাথে সম্পর্কটা কি, সেই সম্পর্কের ভিত্তিতে, প্লাস হচ্ছে ওই ব্যবসায়ী তার নতুন অবকাঠামো করার ক্ষেত্রে অথবা বিজনেস এক্সপানশন করার ক্ষেত্রে তার যখন লোন দরকার হবে, ব্যাংকের অ্যাসেসমেন্ট অনুযায়ী যদি আমরা ট্রু সেন্সে কথা বলি, আইডিয়াল সেন্সে কথা বলি, কিন্তু রিয়েলিটি তো ডিফারেন্ট না, হয়তো ব্যাংকের আজকে এই অবস্থা হতো না। আমরা যে 6.5 লাখ কোটি, 6,44,000 কোটি টাকা খেলাপি ঋণ, এখন কিছুটা কমতেছে, খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে, সেটা তো আসলে যদি ভালো লোন বলতো তাহলে কিন্তু এই ধরনের অবস্থাটা হতো না। এখন আপনার যে প্রশ্ন সেটা নির্ভর করছে প্রকৃতপক্ষে যে ব্যাংক এবং ক্লায়েন্ট রিলেশনশিপ, তার বিজনেস এক্সপানশনস এবং আসলে ব্যাংকগুলোর আর্থিক সামর্থ্য। কারণ রাষ্ট্র একই সময়ে কিন্তু বাজেট পরিচালনার জন্য, ব্যয় নির্বাহ করার জন্য ব্যাংক থেকে টাকা নিচ্ছে। অতএব সেই ব্যাংক সরকারকে দেওয়ার পর ব্যাংকের কাছে বাকি কতটুকু থাকে তার উপর কিন্তু নির্ভর করবে ব্যাংকের অবস্থান ফিরবে না। ব্যাংকের অবস্থান ফিরা না ফিরা নির্ভর করবে অনেক কিছুর উপর। প্রথমত হচ্ছে ব্যাংকের, আমি বলবো যে অনেক ব্যাংক তো অলরেডি টিকবে বলতে সবল এবং দুর্বল ব্যাংক, অর্থাৎ দুর্বল ব্যাংক আরো অতি দুর্বল হবে কিনা এবং ব্যাংকরাপসি হওয়ার দিকে যাবে কিনা সেটা একটা বড় বিষয়। যেমন একটা জিনিস, দুর্বল ব্যাংকগুলা এখন নীতি সুধার যখন কমতে থাকবে তখন তারা ডিপোজিট আকৃষ্ট করতে ব্যর্থ হবে, আর তাদের যেহেতু মোট ক্রেডিটের, মোট ঋণের একটা বিশাল অংশই খেলাপি, অতএব এইগুলা তো আর আয় দিচ্ছে না। অতএব সেই জায়গা থেকে দুর্বল আর একটু দুর্বল ব্যাংক হওয়ার সম্ভাবনা। আবার দেখেন, দুর্বল ব্যাংক যখন অতি দুর্বলের দিকে যেতে থাকবে তখন কিন্তু ওই দুর্বল ব্যাংক থেকে মানুষ সরে এসে সবল ব্যাংকগুলোর দিকে যাবে। যেমন দেখবেন এই ক্রাইসিসের মুহূর্তে, খেলাপি ঋণ গ্রহণ করার মুহূর্তে বাংলাদেশের সবল ব্যাংক, ব্র্যাক ব্যাংকের ডিপোজিটের হিসাব করবেন, সিটি ব্যাংকের ডিপোজিট হিসাব করবেন, তাদের ডিপোজিটের পরিমাণ কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। উত্তরা ব্যাংকের কথা বলবেন, পূবালী ব্যাংকের কথা বলবেন, নির্দিষ্ট করে যদি বলি, একইভাবে ডাচ বাংলা ব্যাংক আছে। কারণ কি, তখন ওই দুর্বল ব্যাংকগুলাতে তারা মুভ করে, ফান্ড মুভ করে আসলে সবল ব্যাংকগুলাতে সবাই চলে আসে। অতএব বিভিন্ন কারণে দুর্বল ব্যাংকগুলা, একটা হচ্ছে পলিসি রেটের কারণে, কমানোর কারণে তারা একটা চাপের মধ্যে পড়বে, আরেকটা হচ্ছে তারা যদি এর মধ্যে ট্রাস্ট না আনতে পারে। ট্রাস্ট বলতে হচ্ছে তাদের যে খেলাপি ঋণ যখন আদায় করতে পারবে, সেই পরিমাণটা যখন বাড়তে থাকবে তখন মনে হবে এই ব্যাংক আর বন্ধ হবে না অথবা কোনো ধরনের বিপদে পড়বে না, তখন তাদের আস্থাটা কিন্তু ফিরে আসতে পারে। এই যে ব্যাংকগুলোর উপর সাধারণ জনগণের যে আস্থাহীনতা রয়েছে, এই সংকট থেকে কি সরকার কোনো উদ্যোগ নিচ্ছে? দেখেন, সরকার তো উদ্যোগ নিচ্ছে বলতে, সরকার 18 মাসের একটা বলতে পারেন পরিকল্পনা নিয়েছে, যে এই 18 মাসের মধ্যে প্রকৃতপক্ষে বাংলাদেশের যে খেলাপি ঋণগুলা রয়েছে সেটাকে কিভাবে আদায় করা যায় এবং কমানো যায় সেই লক্ষ্য। এবং এই লক্ষ্যে কিন্তু কিছু ব্যাংক অলরেডি কাজ করছে এবং তারা কিছুটা হলেও সফলতা দেখিয়েছে। যেমন কিছুদিন আগেই ধরেন প্রিমিয়ার ব্যাংকের অবস্থা খুবই খারাপ ছিল এবং একটা নিউজ দেখলাম যে তারা প্রায় 1,000 কোটি টাকার মতো আদায় করতে পারছে গত মাসে। অতএব সেই জায়গাগুলা হচ্ছে যে চেষ্টা করছে, সরকারেরও চাপ। দেখবেন সরকার কিন্তু
নির্দিষ্টভাবেই বলে দিয়েছে প্রত্যেকটা ব্যাংকে তার খেলাপি ঋণ আদায় করার ক্ষেত্রে জোর দিতে হবে। অতএব সেই জোরটা আমরা আসলে সামনে দেখতে পাবো কতটুকু জোর। আমরা আসলে ফলাফল যখন আসে তখন প্রকৃতপক্ষে কোনো কিছু বিশ্লেষণ করতে পারি যে সরকারের অ্যাকশনটা কতটুকু কার্যকরী কতটুকু কার্যকরী নয়। আর একটি বিষয় আমি এর সাথে যুক্ত করতে চাই, এই যে নীতি সুদ হার কমানোর যে ব্যাংকগুলো কমানোর ক্ষেত্রে কি ব্যাংকগুলো ঋণের সুদ কি দ্রুত কমাবে, এর কি কোনো সম্ভাবনা রয়েছে? দেখেন, এটা সঙ্গে সঙ্গে মানতে বাধ্য। মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক যখনই কোনো ধরনের পলিসি নেয় সঙ্গে সঙ্গে তা রেগুলেটর, সেন্ট্রাল ব্যাংক ইজ এ রেগুলেটর ইনস্টিটিউশন, অতএব সেই রেগুলেটর যখন নেয় তখন অটোমেটিক্যালি ব্যাংকগুলোর জন্য কার্যকরী হয়ে যায়। বাংলাদেশে বর্তমানে যে বিনিয়োগের একটি বড় ধীর গতি চলছে, তো এই প্রধান আসলে বাধা কি দেখছেন? উচ্চ সুদের হার নাকি নীতিগত অনিশ্চয়তা বলবেন? জি, দেখুন, যে বাংলাদেশে যদি বলেন যে নীতি সুধার, আমি আমার পূর্বের কথাও বলেছি যে এটা শুধু নীতি সুধার দিয়ে নয়। বাংলাদেশে যদি আপনি 5ই আগস্টের যে ঘটনা তার প্রেক্ষাপটেই চিন্তা করেন, একটা খুব খারাপ অবস্থা গিয়েছে, কিন্তু তার আগে কি আমরা ভালো ছিলাম? তার আগেও কিন্তু আমাদের বিনিয়োগের অবস্থা ভালো নেই। অর্থাৎ বিনিয়োগের অবস্থা ভালো নেই বলতে আমরা 5-6 বছর যাবতেই ধীরে ধীরে আমরা কমছি। এখন গিয়ে ক্রেডিট গ্রোথ দাঁড়িয়েছে 4.75%, যেটা আমরা বলছি বিগত 12 থেকে 18 বছর পিছনে আমাদের বিনিয়োগ। তার মানে হচ্ছে আন্তর্জাতিক একটা বিষয় ছিল, আন্তর্জাতিক বলতে হচ্ছে কোভিড-19, তারপর রাশিয়া ইউক্রেন ওয়ার, এখন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সবকিছু মিলে আসলে বাংলাদেশের বিপরীতে কাজ করছে। আর ইন্টারনাল হচ্ছে পলিটিক্যাল শেপস, আরেকটা হচ্ছে কস্ট অফ ডুইং বিজনেস। বাংলাদেশের ব্যবসা করতে গেলে যে প্রতিযোগিতামূলক ভিত্তিতে যদি আপনি তুলনা করেন তাহলে কস্ট অফ ডুইং বিজনেস ইজ ভেরি হাই। আমরা এখান থেকেই শুনবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এ পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি বিরতি, ফিরে আসছে বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনি যেটা বলছিলেন সেখান থেকেও শুনতে চাই, এবং তার সাথে আমি একটু যুক্ত করতে চাই। এই যে বর্তমান ব্যাংকিং খাতের যে খেলাপি ঋণের উচ্চ হার আপনি বলছিলেন, নতুন বিনিয়োগের ব্যাংকগুলোর আগ্রহকে আরো কমিয়ে দেবে কিনা, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম যে সার্বিক বিনিয়োগ পরিস্থিতি অনেক বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে বাংলাদেশের যে সমস্যাগুলো তৈরি হয়েছে তার মধ্যে অভ্যন্তরীণ যদি চিন্তা করি যে আপনি বিনিয়োগ বাড়ানোর জন্য, ফর এক্সাম্পল, আপনি নীতি সুদ হার কমালেন, ব্যবসায়ী মনে করবে আমার খরচ কমছে, অতএব তারা আরো বেশি ব্যবসার জন্য ক্রেডিট নেবে এবং সেটা ক্রেডিট গ্রোথ হবে। এখন ক্রেডিট কে দিবে? ক্রেডিট দিবে হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলো। এখন কমার্শিয়াল ব্যাংকের অবস্থায় যদি দুর্বল থাকে তাহলে কিভাবে তারা লোন দেবে? একটা হচ্ছে তাদের রিকারেন্ট এক্সপেন্ডিচার মেটাতে গিয়ে অনেক ব্যাংক হিমশিম খাচ্ছে, অতএব তার অতিরিক্ত লোন দেওয়ার মতো সেই সক্ষমতা নেই, অতএব সেই সমস্ত ব্যাংক কিন্তু দিতে পারবে না। এখন সবল ব্যাংকগুলোর উপর সরকার যখন, প্রকৃতপক্ষে সরকার তার 2,43,000 কোটি টাকা যে বাজেট বাস্তবায়নের জন্য যে ধার করবে তার একটা অংশ, প্রায় 1 লাখ কোটি টাকা ধার করতে হবে ব্যাংক থেকে। অতএব 1 লাখ কোটি টাকা যদি সার্বিকভাবে সবল ব্যাংকগুলো থেকে নিয়ে যায় তখন আপনি কিন্তু বিনিয়োগে যাচ্ছেন না। সরকারেরটাও বিনিয়োগ, সরকার হয়তো এডিপির নামে নিবে, সেটা পাবলিক ইনভেস্টমেন্ট, আমরা বলি সরকারি বিনিয়োগ, অথবা এখন বেসরকারি বিনিয়োগ, তাহলে কমে যাবে। এই জন্যই দেখবেন যখন সরকার বাজেটে তার আয় না বাড়িয়ে ব্যয় বাড়ায় তখন ব্যবসায়ীরা কি কথা বলে? ব্যবসায়ীরা বলে আপনি আপনার খরচ করবেন, আয় করে খরচ করেন। তাহলে কেন বলে? কারণ হচ্ছে তারা যাতে ব্যাংক থেকে, কমার্শিয়াল ব্যাংক থেকে লোনগুলো নিতে পারে, আর না হয় লোনের উপর একটা চাপ তৈরি হয়। সরকার যখন নিয়ে যাবে তখন তো তার ক্রেডিটের অ্যামাউন্ট কমে যাবে, তাই কমের জন্য আপনার ডিমান্ড যদি বেশি থাকে ব্যবসায়ীদের মধ্যে তখন এই প্রোডাক্টের দাম কি হয়? মার্কেটে স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কিন্তু যদি ক্রেডিট অ্যাভেলেবল থাকতো, সরকার নিবে না, ব্যাংকগুলোর কাছে অনেক ক্রেডিট দেওয়ার মতো অ্যাভেলেবল ফান্ড রয়েছে, লোনেবল ফান্ড, অতএব তখন কিন্তু প্রকৃতপক্ষে কম সুদ হতো। এই সুদের হারটাও, বাজারে যে সুদের হার ধরেন সরকার 9.5,
এর +-3 করতে পারেন, কোনো ব্যাংক তো 2-এও দিতে পারে, কোনো ব্যাংক অতিরিক্ত প্লাস, অতিরিক্ত 2, অতিরিক্ত 3, অতিরিক্ত 3.5। অতএব সেই জায়গাটার মার্জিনাল রেটটাও কিন্তু ব্যবসায়ীদের জন্য বিশাল বড় ফ্যাক্টর, কারণ তারা 100 কোটি টাকা নেয়। অতএব সেই জায়গাটাই প্রকৃতপক্ষে সরকারের চাপের কারণে একটা হচ্ছে যে ব্যবসায়ীদের যে পরিমাণ লোন নেওয়ার কথা অথবা বাংলাদেশের ক্রেডিট গ্রোথ যে বাড়ার কথা সেটা হয়তো কম বাড়বে। ডলার সংকট ও আমদানি ব্যয় আসলে বেশি থাকলে শুধু কি নীতি সুধার কমিয়ে শিল্পে বিনিয়োগ বাড়ানো সম্ভব? না, বর্তমান ক্রাইসিসের ক্ষেত্রে যেটা হয়েছে দেখেন, বিগত কয়েক মাস আমরা স্টেবল ছিলাম, কিন্তু স্টেবল অবস্থায় যেটা হয় মানুষের ডিমান্ড বাড়ে এবং উৎপাদকরা উৎপাদনে ফিরে। আপনি যখন বন্ধ ফ্যাক্টরি চালু করবেন তখন স্বাভাবিকভাবে ইম্পোর্ট ডিমান্ড বাড়বে। আবার যখন অনেক ফ্যাক্টরি অর্ধমৃত অবস্থায় ছিল সে আবার সজাগ হয়েছে, তার মানে ইম্পোর্ট বাড়বে। দেখেন গত মাসে বাংলাদেশের ইম্পোর্ট বেল যেখানে $58-59 বিলিয়ন হতো সেটা $64 বিলিয়ন যায়, যে কারণে দেখবেন ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। আমরা যে ট্রেড গ্যাপ যেটা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা বলি যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যে গ্যাপটা, সেই গ্যাপটা বাড়ছে। তা বাড়ার কারণ মানে কি, আমরা ইম্পোর্টের জন্য প্রচুর মানুষ এখন ডিমান্ড করছে, যে কারণে ডলার কিন্তু বাজারে যা আছে সেটা কিন্তু যথেষ্ট হচ্ছে না। গত 1-1.5 মাসে 2 মাস ধরে কিন্তু সেন্ট্রাল ব্যাংক আর ডলার বাজার থেকে কিনছে না, দেখবেন কিনছে না, মানে হচ্ছে এখন যোগানটা ঠিক রাখাটাই কঠিন, যে কারণে কিন্তু দামটা ডলারের বৃদ্ধি পাচ্ছে। দাম যখন ডলারের বৃদ্ধি পায় তখন স্বাভাবিকভাবেই আমদানি খরচ বেড়ে যায়, আর আমদানি খরচ বৃদ্ধির সাথে সাথে মূল্যস্ফীতি বেড়ে যায়। তাহলে সাধারণ মানুষের পরিত্রাণ হবে তখনই যখন ডলারের দামটা স্টেবল থাকবে বাজারে। আর ডলারের দামটা স্টেবল রাখার জন্য দুটো ফ্যাক্টরস, যে আপনার এক্সপোর্ট গ্রোথ ইম্পোর্ট গ্রোথের সাথে ব্যালেন্স রাখতে হবে। যদি ইমব্যালেন্স হয়, ইম্পোর্ট গ্রোথ বেশি হওয়ার কারণে আপনার ডলারের দাম বাড়িয়ে দিবে, আপনার মূল্যস্ফীতি ঘটিয়ে দিবে। আবার আরেকটা জিনিস হচ্ছে রেমিটেন্স, যে স্টেবল অবস্থায় রয়েছে, যে আমরা 35.8 বিলিয়ন গত বছর পেয়েছি, এটা আমরা যদি স্টেডি গ্রোথ করতে পারি তাহলে প্রকৃতপক্ষে সেটা সম্ভব হবে। যে আমাদের যে ফরেন কারেন্সির যে রেটটা সেটা স্টেবল থাকলে তখন বাহ্যিক ফ্যাক্টর থেকে যে মূল্যস্ফীতি হয় সেটা আর হবে না, তখন জনগণ কিছুটা পরিত্রাণ পাবে যদি অভ্যন্তরীণ ফ্যাক্টর দিয়ে মূল্যস্ফীতি কমাতে পারে। বিদেশি বিনিয়োগের সাথে সাথে দেশি বিনিয়োগও আমাদের দেশের জন্য বর্তমানে অত্যন্ত জরুরি বলে ধরা যাচ্ছে, কিন্তু দেশি বিনিয়োগ বাড়াতে নীতি সুধার কমানোর পাশাপাশি সরকারকে আরো কি কি সংস্কার আসলে বর্তমান সময় নেওয়া প্রয়োজন? জি, ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম অবস্থায় হচ্ছে যে সরকার এই মুহূর্তে কি করতে পারে। সরকারের প্রথম লক্ষ্য হওয়া উচিত, আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে যে কোনোভাবে মূল্যস্ফীতি কমানো। কারণ দুটো দিক, একটা হচ্ছে মূল্যস্ফীতি কমলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এক। দ্বিতীয়ত হচ্ছে মূল্যস্ফীতির কারণে একটা সরকারের পপুলারিটি নির্ভর করে হচ্ছে মূল্যস্ফীতি দ্বারা। যে একটা সরকার জনপ্রিয় কি জনপ্রিয় হবে না সেটা মূল্যস্ফীতি নির্ধারণ করে। অনেক কম দামে আপনি জিনিস কিনতে পারছেন, দেখছেন ইউ আর হ্যাপি উইথ দ্য গভর্নমেন্ট। অতএব সরকার মূল্যস্ফীতি কমানোর দুটো দিক, একটা হচ্ছে অর্থনীতিকে সজাগ করা, আর একটা হচ্ছে যে ভঙ্গুর অবস্থা থেকে বের করা, আর একটা জিনিস হচ্ছে যে সরকার নিজের পপুলারিটিটা ধরে রাখা। এখন এই মূল্যস্ফীতি কমাতে গেলে অবশ্যই কি করতে হবে, আমি দুটো উপায়। একটা হচ্ছে আপনি চাহিদা সংকুচন করবেন। চাহিদা সংকুচন করলে সেটা প্রকৃতপক্ষে সরকার যে বাজেটে লক্ষ্য যে আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করব, জিডিপি গ্রোথ করব, তার কন্ট্রাডিকশনে যায়। তাহলে সরকারকে কি করতে হবে, সাপ্লাই সাইড মানে হচ্ছে যোগান বাড়াতে হবে, উৎপাদন বাড়াতে হবে। আর উৎপাদন বাড়াতে গেলেই সরকারকে প্রথমত যে কাজটা করেছে, হয়তো 0.5 সুদের হার কমিয়েছে, এটার একটা প্রভাব মূল্যস্ফীতিকে বাড়াবে। কিন্তু ভবিষ্যতে যে কাজটা হবে সেটা হচ্ছে উৎপাদন বাড়ার কারণে মূল্যস্ফীতি আবার কমে আসবে, সাময়িক একটু অসুবিধা তৈরি হবে। অতএব আমার মতামত হচ্ছে যে ধীরে ধীরে আমাদের যে পলিসি রেট অনেক উঁচু জায়গায় বাধা ছিল সেখান থেকে নিচে আসছে সামান্য, এটাকে আরেকটু কমানো কিভাবে যায় যাতে অর্থনীতিতে গতি আসে এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে, ফিউচারে মূল্যস্ফীতি তখন কমাতে সহায়ক হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি বলি যে আজকের ভিয়েতনাম কেন
সেটা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য। সিঙ্গাপুর কেন? তার মানে হচ্ছে এফডিএ এর। বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে যে আমরা একটা জায়গায় এসে যেন আটকে যাচ্ছি। সেই জায়গাটা থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে অবশ্যই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, যেটা আমার এক্সপোর্টকে বুম করবে, সেই ধরনের ইন্ডাস্ট্রি থ্রু এফডিআই, ফরেন বিদেশি বিনিয়োগের মাধ্যমে করতে হবে, কারণ আমার দেশীয় বিনিয়োগ সেটা সাপোর্টিভ না। অতএব এই দুটো জায়গায় যখন যুগপতভাবে কাজ করবে তখন কিন্তু প্রকৃতপক্ষে দেশের যে প্রবৃদ্ধির স্বপ্ন দেখা হচ্ছে আমরা সেই প্রবৃদ্ধির দিকে ধাবিত হব। তার জন্য পূর্ব শর্ত হচ্ছে যে পলিটিক্যাল স্টেবিলিটি আমাদের প্রমাণ করতে হবে, বিদেশি বিনিয়োগকারী হোক আর দেশি বিনিয়োগকারী হোক। রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে একটা দেশে, তখন প্রকৃতপক্ষে তারা কিন্তু বিনিয়োগ করবে। বিনিয়োগকারীরা সবসময় তারা তাদের একটা সেফ এনভায়রনমেন্ট এবং প্রো বিজনেস এনভায়রনমেন্ট তারা চায়। বিদেশি বিনিয়োগকারীদের কাছে আসলে নীতি সুধার কমানোর বার্তা কতটা ইতিবাচক, নাকি তারা আরো বড় কোনো সংস্কারের অপেক্ষা করছেন? দেখেন, বিদেশি বিনিয়োগকারীদের নীতি সুধার কথা হচ্ছে একটা দেশের যখন আমরা বলি ইন্টারেস্ট রেট, নিয়ম কি দেখেন, একটা দেশের ইন্টারেস্ট রেট যখন গ্লোবাল ইন্টারেস্ট রেটের চেয়ে, বিশ্বের ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি থাকে, তখন সেই দেশে ক্যাপিটাল ফ্লো হয়, ইনফ্লো হয়। তার মানে হচ্ছে বাংলাদেশে সুদের হার বেশি ছিল কিন্তু বিদেশ থেকে কোনো বিনিয়োগ আসে নাই। কেন আসে নাই? তার মানে অন্যান্য উপাদানগুলা শক্তিশালী বেশি। এই জন্যই কমানোর সাথে বিদেশি বিনিয়োগকারীদের সম্পর্ক নেই, রেদার সম্পর্কটা হচ্ছে আমি মনে করি যে একটা পলিটিক্যাল স্টেবিলিটি, কারণ আমার দেশে লেবার রিলেটিভলি চিপ, অতএব এটা একটা অ্যাডভান্টেজ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা পলিটিক্যাল স্টেবিলিটি দেখে তারা। তৃতীয়ত হচ্ছে তারা ওই দেশের সামগ্রিক মানে সমষ্টিক অর্থনীতির যে সূচক, সেই সূচকগুলোর দিকে তাকায়। যে এই দেশে 4-5 বছর ধরে মূল্যস্ফীতি 10, তাহলে মূল্যস্ফীতি তো আমার সব প্রফিট খেয়ে ফেলবে, অতএব তারা কোনোদিন এখানে আসবে না। অতএব সমষ্টিক অর্থনীতিতে যখন দেখে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে না, তার মানে হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে না, কারণ দেশ যত ভালো থাকবে তারা ব্যবসা করে তত ভালো করতে পারবে। অতএব সূচকগুলা খুব ইম্পর্টেন্ট যে অ্যাট্রাক্ট করার জন্য যে বিদেশি বিনিয়োগকারীদের। নীতি সুধার কমলে আসলে ভোক্তা ঋণ বাড়বে নাকি উৎপাদনমুখী শিল্পের ঋণ প্রবাহ বাড়বে, কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রথম অবস্থায় হচ্ছে যে আমাদের দেশে কনজিউমার ক্রেডিট যেটা, সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল ক্রেডিট কার্ড, অথবা আমরা যারা বিভিন্ন ভোগ সামগ্রী কেনার জন্য অথবা হাউজিং এইসব পারচেজ করি, প্রকৃতপক্ষে সমস্ত জায়গায় ডিমান্ড বাড়ার কথা। থিওরিটিক্যালি যখন ইন্টারেস্ট রেট কমে তখন ডিমান্ড বাড়বে। এখন ডিমান্ড এক এক ব্যাংকের এক এক ধরনের স্ট্র্যাটেজি। কেউ হচ্ছে শুধু বিজনেস মানে ব্যবসায়ীদেরকে লোন দেওয়ার জন্য, কেউ আবার বিশাল জনগোষ্ঠীকে মনে করে তাদের কাছেই তো আমি লোন পৌঁছতে পারি। যেমন দেখবেন ব্র্যাকের, যদি থিওরিটিক্যালি যদি ব্র্যাকের কনসেপচুয়াল জিনিসটা চিন্তা করেন ব্র্যাক ব্যাংকের, তাহলে দেখবেন এক ধরনের। আবার যখন সিটি ব্যাংকের স্ট্র্যাটেজি দেখবেন, দে আর টু সাম এক্সটেন্ট ডিফারেন্ট। অতএব আপনি টার্গেট কাকে করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেমন এসএমই কে টার্গেট করে ব্র্যাক ব্যাংক কিন্তু আজকে বাংলাদেশের নাম্বার 1 ব্যাংক। তার মানে হচ্ছে আমি $1 বিলিয়ন শিল্পপতির কাছে না গিয়ে আমি এই ক্ষুদ্র মাঝারি শিল্প ব্যবসায়ীদেরকে, প্রান্তিক ব্যবসায়ীদেরকে কাছে পৌঁছেও আমি আসলে বিশাল পরিমাণ ক্রেডিট ডিসবার্স করতে পারি। ডক্টর সাদাত হোসেন সিদ্দিকী, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাই।